বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নামই চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই নিয়েই আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। আমরা জানি যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন মোহাম্মদ ইউনূস। এই যে বাংলাদেশের অশান্ত পরিবেশ, এই পরিবেশ কি স্বাভাবিক করতে পারবেন মোহাম্মদ ইউনূস? হ্যাঁ, দেখুন, উনি একজন স্বচ্ছ ভাবধারার মানুষ। বাংলাদেশে যে মহিলাদের ক্ষমতায়ন ঘটেছে এবং একটা নিঃশব্দ বিপ্লব ঘটে গেছে গরিব মানুষকে নিয়ে, সেই গ্রামীণ ব্যাংকটি নোবেল প্রাইজ পেয়েছিল শান্তিতে 2005 সালে। তিনি তার পুরোধা। তিনি হাসিনা সরকারের নানান ক্ষোভের মুখে পড়েছিলেন। ওনার বিরুদ্ধে নানান কেস করা হয়েছিল। তো যাই হোক, তো সেই মানুষটাকে আবার ডাকা হয়েছে, ছাত্ররা ডাকছে, কেননা স্বচ্ছ ভাবধারার মানুষ বাংলাদেশে এই মুহূর্তে যারা আছেন তাদের মধ্যে উনি অন্যতম। এখন চিকিৎসার জন্য বিদেশে হয়তো আছেন, হয়তো যে কোনোদিনই ফিরবেন। তো ওনাকে নিয়ে একটা হচ্ছে যে আর্মিও যেটা ভাবছে যে হট করে আর্মির কারোকে প্রেসিডেন্ট করলে সবাই ভাববে সামরিক অভ্যুত্থান ঘটেছে এবং সেটা গণতন্ত্রের পক্ষে একটা খারাপ সিগন্যাল। আমেরিকা বা যারা গণতন্ত্রের পক্ষে বারবার কথা বলে তারা হয়তো আমেরিকার ঋণ কমে যেতে পারে ইত্যাদি নানান কথা ভেবে সামরিক বাহিনী নিজেদের লক্ষ্যে রাখেনি। এখন দেখা যাচ্ছে যে বেগম জিয়াকেও ছাড়া হয়েছিল। অনেকেই মনে করছিলেন যে বেগম জিয়াকে হয়তো প্রধানমন্ত্রী করা হতে পারে, কিন্তু সেখানেও তাহলে একটা পরিকল্পনা ছাপ থেকে যায় যে বিএনপি এবং জামাতের একটা গোষ্ঠী হয়তো এরকম একটা পরিকল্পনার ক্ষমতায় আসছে। এবং এখনো পর্যন্ত ছাত্র আন্দোলনে যারা পুরোধা সমন্বয়ে যারা রয়েছে তারা তো কোনো রাজনৈতিক দল নয়। তারা এখনো যেহেতু তারা একটা বিপ্লব সেখানে ঘটিয়েছে, গণ অভ্যুত্থান তারা ঘটিয়েছে, পেছনে যারাই থাকুক না কেন, এবং তাদেরকে এক্ষুনি ফেলে রাখা যাবে না এবং তাদের দাবি অনুযায়ী মোহাম্মদ ইউনূসকে বসিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উনি তো সেভাবে রাজনীতির কোনোদিন লোক ছিলেন না। তার পক্ষে এই বিভিন্ন ধরনের লোককে নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট উনি একা থাকবেন না, নানান জন থাকবে এবং তাদের সবার সঙ্গে সমন্বয় সাধন করা এবং রাজনৈতিক যাদের স্বার্থ আছে তাদের নিয়ে চলা। আমি ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে গ্রামীণ ব্যাংকে কাজ করেছি, তাতে আমার মনে হয়েছে ওনার যে ধরনের স্বচ্ছ ভাবমূর্তি এবং ওনার যে পার্সোনালিটি, তার সঙ্গে এটা বোধহয় খাপ খাবে না। রাজনৈতিক যারা নেতা আছে, নিজেদের নানান স্বার্থ আছে, যারা এই ঘোলা জলে মাছ ধরতে চাইছে, তাদের সঙ্গে উনি কতটা নেতৃত্ব দিতে পারবেন। ওনার বয়সও হয়েছে 80-82 বছরের বেশি ওনার বয়স হওয়া উচিত। সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রচেষ্টা, আমি বলবো যে মহৎ প্রচেষ্টা। বাংলাদেশ যে একটা দেশের দেশের উন্নতিতে একটা স্বচ্ছ ভাবমূর্তি আনতে চাইছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এই মুহূর্তে সেখানে গণতন্ত্র যে প্রক্রিয়া নির্বাচন হয়নি তার বিরুদ্ধে বহু অভিযোগ ছিল। এই জায়গায় দাঁড়িয়ে আর কিছু করার নেই। ওদের দেশের সংসদ ভেঙে দেওয়া হয়েছে এবং এটা হয়তো সবাই মেনে নেবে যে ওনার ভাবমূর্তিকে কাজে লাগানো। এখন দেখা যাক ওনাকে কেমন সুযোগ দেওয়া হয়। উনি বারবারই বলেন করাপশন দূর করতে হবে, স্বচ্ছ ভাবমূর্তি দেশে আনতে হবে। সেটা কতটা আনতে পারেন, কতটা ওনাকে আনতে দেওয়া হবে, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং এটা কঠিন কেস। এখন একটা বিরাট অশান্ত বাংলাদেশ, নানান স্বার্থের মানুষ নানান জায়গায় ছুটছে এবং চীনও পেছন থেকে হয়তো নানান ভাবে স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করবে। কিন্তু সবচেয়ে বড় হচ্ছে আইএসআই, তার একটা ধর্মান্ধতা, সেটা উনি কতটা মেনে নেবেন না আমার পক্ষে এই মুহূর্তে বলা মুশকিল। তবে ওনার সঙ্গে যতটা মিশে বা বুঝেছি যে ওনার পক্ষে এই কাজটা খুব কঠিন কাজ, দুরূহ কাজ, বিশেষ করে এই বয়সে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী।